আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আমি মনে করি একটা বেশ বড় ঘটনা আজকে ঘটেছে। সেটা হলো তারা যে সংস্কার কমিশনগুলো গঠন করেছিল বিভিন্ন বিষয়ের উপর 11টি সংস্কার কমিশন, তার মধ্যে 4টা কমিশন আজকে তাদের রিপোর্ট জমা দিয়েছে। তারা রিপোর্ট জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে। তো সেই কমিশনগুলো কি কি? সংবিধান বিষয়ক কমিশন যেটা আছে, নির্বাচন ব্যবস্থা নিয়ে যে কমিশন আছে, দুর্নীতি বিষয়ক যে কমিশনটা আছে, এবং পুলিশ সংস্কার নিয়ে যে কমিশন, এই 4টা কমিশন তারা তাদের রিপোর্ট জমা দিয়েছে। এই 4টা নিয়েই আমি কথা বলতে চাই, কিন্তু একদিনে তো সব সম্ভব হবে না, এবং একদিনেও একটা কমিশন নিয়ে বলা সম্ভব হবে না, কারণ ব্যাপক বড় তো বিষয়গুলো, খুঁটিনাটি অনেক কিছু আছে, আর সব কিছু আমি এখনও হাতে পাইও নি। যতটুকু পেয়েছি তার উপর কিছু কিছু আলোচনা করব। আজকে আমি প্রধানত আমার আলোচনা সীমাবদ্ধ রাখব সংবিধান সংস্কার বিষয়ক যে কমিটি তারা যে রিপোর্টটা জমা দিয়েছে তার উপর। আমি প্রথমে বলে দিই, যখন কমিশনগুলো গঠন করা হয়, যখন 6টা কমিশন গঠন করা হয়, যে কমিশনটার গঠন নিয়ে আমার সবচেয়ে বেশি আপত্তি কিংবা প্রশ্ন ছিল সেটা হলো সংবিধান সংস্কার বিষয়ক কমিশন। এটা নিয়ে আমি মনে করেছিলাম যে এই কমিশনটা আরও অন্যভাবে করা যেত। 2-1 সদস্য নিয়ে আমার আপত্তির কথা আমি গোপন রাখিনি, আমি প্রকাশ্যে বলেছি। তারপরেও এই কমিশনের যতটুকু রিপোর্ট আমি দেখেছি, বটম লাইন হলো আমার এই কমিশনের রিপোর্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি যখন আপত্তি করেছিলাম তখন ব্যক্তি যোগ্যতা নিয়ে আপত্তি করেছিলাম। আমি বলেছিলাম উনি কেন, সেগুলো আমার তখনকার ব্যাপার ঠিকই ছিল। আমি এখনও মনে করি সেগুলো আমি যা বলেছিলাম ঠিকই বলেছিলাম, কিন্তু তারা যেটা করেছে সেটা আমার প্রত্যাশার কাছাকাছি আছে। এই জন্য আমি এই কমিশনের প্রধান সহ বাকি সকলকে শুরুতে একটা ধন্যবাদ দিতে চাই যে আপনারা একটা বড় কাজ করেছেন। কিন্তু কিছু কিছু পয়েন্ট নিয়ে আমার আপত্তি থাকবে। আপনি তো সব পাবেন না, কারোর কাছ থেকে আপনি সব পাবেন না। 100-র মধ্যে আপনি যদি 80 পান, আমি মনে করি এটা ভালো পাওয়া। সেরকম যে 20% নিয়ে আমার আপত্তি আছে সেটা হলো সংবিধানের যে মূল নীতিগুলো আছে। 4টা মূলনীতি আগে ছিল। 71 সালের আমাদের স্বাধীনতা যুদ্ধের পর স্বাধীনতা যুদ্ধের চেতনাকে ধারণ করে যে সংবিধান আমাদের রচিত হয়েছিল, সেখানে 4টা মূলনীতি ছিল। সেই 4টা মূলনীতি কী কী ছিল? গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র। এই 4টা ছিল। এটা নিয়ে বিতর্ক থাকতে পারে, এখানে ঝামেলা ছিল, আমি অস্বীকার করি না। আবার পরবর্তীতে রাষ্ট্র ধর্ম ইসলাম যুক্ত হয়েছিল, সেগুলো নিয়েও ঝামেলা ছিল। তো আমি বিভিন্ন পত্রপত্রিকায় যতটুকু জেনেছি, আমি সম্পূর্ণ সংবিধানের সংস্কার কমিশনের রিপোর্টটা দেখিনি, যতটুকু আমি জেনেছি ততটুকু নিয়ে আজকে আলোচনা করব। আগামীতে যখন আরও দেখবো তখন আরও আলোচনা করব। প্রথমত হলো এই 4টা মূলনীতির থেকে এই কমিশন 3টাকে বাদ দিয়েছে, এখানে 1টাকে রেখেছে গণতন্ত্রকে। এই যে বাকিগুলোকে বাদ দেওয়া, এইগুলো নিয়ে আমার একটা কিছু অবজারভেশন আছে। সে অবজারভেশন হলো, দেখুন এই রিপোর্টটা নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা হবে। রাজনৈতিক দলগুলো কিছু কিছু বিষয়ে আপত্তি করবে, অথবা তারা কিছু যোগ করতে চাইবে। যেগুলো কমন পড়বে সেগুলো থাকবে, আর যেগুলো কমন পড়বে না সেগুলো বাদ পড়ে যাবে। এই হবে নিয়মটা, মোটামুটি যতটুকু আমি বুঝতে পেরেছি। আমার ধারণা 2টো পয়েন্টে আলোচনাটা বেশ বিতর্ক তৈরি করবে মূলনীতি নিয়ে। যেমন জাতীয়তাবাদকে বাদ দেওয়াটা, এটা বিএনপি পছন্দ হয়তো করবে না আমার ধারণা, কারণ বিএনপি দলের নামই তো জাতীয়তাবাদী দল। তারা জাতীয়তাবাদকে বাদ দিয়ে একটা রিপোর্ট তারা খুব সহজে আনন্দের সঙ্গে মেনে নেবে, এটা আমার কাছে মনে হয় না। এখানে আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ থাকলে হয়তো তারা ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলত, ধর্মনিরপেক্ষকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তুলত। আওয়ামী লীগ নেই, ঠিক আছে, আওয়ামী লীগকে বাদই রাখলাম আমি। কিন্তু আরও অনেকগুলো বামপন্থী দল আছে, তারা কিন্তু ধর্মনিরপেক্ষতাকে আমাদের জাতীয় মূলনীতিতে, সংবিধানের মূলনীতিতে রাখাটা পছন্দ করবে বলে আমার মনে হয়। সেটা যখন ওরা না দেখবে তাদের আপত্তি আসবে বলেও আমার ধারণা। কিন্তু এর বিপরীতে তারা যা আনতে চেয়েছেন, সেখানে তারা 5টা মূলনীতি দিয়েছেন, 4টা জায়গায় 5টা। সেই 5টা কি? সাম্য, মানবিক মর্যাদা,
সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। গণতন্ত্র আগেও ছিল, এর সঙ্গে বহুত্ববাদটা আমার পছন্দ হয়েছে। বহুত্ববাদটা মানে অনেকেই থাকবে, নানা মত থাকবে, কিন্তু আমরা একত্র থাকবো, এইটা হলো বহুত্ববাদ। বেসিক্যালি যেটা আছে, নানা ধর্মের লোক থাকবে, নানা মতের লোক থাকবে, নানা চিন্তার লোক থাকবে, তারপর বহুত্ববাদ। এটা বহুত্ববাদটা ভালো, আমার পছন্দ হয়েছে। আমি বুঝতে পারছি না সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা, সাম্য, এই তিনটার মধ্যে পার্থক্যটা কী? তিনটাকে আলাদা আলাদা করার দরকারটা কী ছিল আমি বুঝতে পারলাম না। সামাজিক সুবিচার যদি হয় তাহলে মানবিক মর্যাদাও থাকবে। কার জন্য এগুলি? জনগণের জন্য তো। যেখানে সামাজিক সুবিচারটা আছে সেখানে মানবিক মর্যাদা না থাকার কী কারণ থাকতে পারে? আবার সেখানে সাম্য না থাকার কী কারণ থাকতে পারে? সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এই তিনটা আসলে একই বিষয়। তিনটাকে আলাদা আলাদা তিনটা করাটা আমার কাছে একটু বাহুল্য মনে হয়েছে। এই জায়গাটাতে আমার মনে হয় যে একটু নতুনভাবে চিন্তা করা যেতে পারত। আর জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতাকে বাদ দিতে হবে কেন? ওটা বিএনপির, এটা আওয়ামী লীগের, এই জন্য যে আওয়ামী লীগ বিএনপিকে মাইনাস করা? আমি জানি না, আমি এগুলো হয়তো আপনারা বলবেন যে আমি কুতর্ক করছি, করতে পারি। আমি তো একজন নাগরিক এখানকার, না? আমার মনে চিন্তাটা আমি প্রকাশ করলাম। সেই চিন্তাটা নিয়ে এক একজনের এক এক রকম চিন্তা থাকবে, আপনারা চিন্তা করুন। কতগুলো জিনিস আমার ভালো লেগেছে। যেমন তারা বলেছে যে সংবিধান যদি আপনি সংশোধন করতে চান তাহলে আপনাকে গণভোট করতে হবে, এ ধরনের একটা সুপারিশ আসছে, এটা আমার খুব পছন্দ হয়েছে। তাছাড়া তারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালুরও সুপারিশ করেছে, এটাও আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট থাকে, যেটা ভারতে আছে, কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট হলে হয় কি, একটি চেক ইন ব্যালেন্স থাকে। এবং উচ্চ কক্ষ যেটা করেছে তারা, নিম্ন কক্ষে বলেছে 400 জন মেম্বার থাকবে, 300 জন একক নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হবে, এবং 100 জন নারী সারা দেশের সব জেলা থেকে 100টা আলাদা আলাদা নির্বাচনী এলাকা হবে, যেখানে কেবল নারীরাই প্রার্থী হবে, অন্য কোনো প্রার্থী থাকতে পারবে না। সেই প্রার্থীরা ইলেকশনের মাধ্যমে হবে। এটা ভালো, আমার কাছে একদম এটা প্রত্যক্ষ নির্বাচন মনে হয়েছে, এবং এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কিন্তু একটা জায়গায় যে আমার কাছে মনে হচ্ছে এটা প্রয়োজনীয় ছিল না, সেটা হলো রাজনৈতিক দলগুলোর নিম্ন কক্ষের, মানে এই যে পার্লামেন্ট, যেটা মোট আসনের ন্যূনতম 10% আসনে তরুণীদের মধ্যে থেকে মনোনীত করবে। এটা আমার কাছে মানে মনে হয়েছে এটা একটা জোর করে চাপিয়ে দেওয়া, অথবা ছাত্রদেরকে খুশি করার জন্য করা হয়েছে কিনা আমি জানি না। এটা অর্থহীন। তরুণীকে বয়সে তো রাখা হয়েছে যে 21 বছর হলেই কেউ নির্বাচন করতে পারবে, যে করতে চাইবে সে করবে, সমস্যাটা কি? এটা সংবিধানের মধ্যে রাখার কোনো প্রয়োজন আছে বলে আমি পার্সোনালি মনে করি না। কিন্তু আরেকটা জিনিস, যে জিনিসটা নাকি খুবই ভালো লেগেছে আমার কাছে, সেটা হলো যে এই আমাদের যে 70 অনুচ্ছেদ আছে, যেটাতে যে কোনো দল যদি একটা সিদ্ধান্ত নেয়, তার বিপক্ষে তার দলের কোনো সংসদ সদস্য যদি ভোট দেয় তাহলে তার মেম্বারশিপ বাতিল হয়ে যাবে। এটা তো একদম ভয়ঙ্কর একটা দাসত্বমূলক একটা ছিল বলে আমি মনে করি। সেই জায়গাটাতে একটু চেঞ্জ আনা হয়েছে। সেখানে বলা হয়েছে যে অর্থ বিল ছাড়া অন্য সকল বিলে, সকল সময় যে কোনো সংসদ সদস্য তার নিজ দলের বিরুদ্ধেও ভোট দিতে পারবে। এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। উচ্চকক্ষ সম্পর্কে বলা হয়েছে, এটা ডিটেলে পরে আলোচনা করা যাবে। উচ্চকক্ষে কিন্তু যে রাজনৈতিক দলগুলো যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব চাচ্ছিল যে কত % ভোট তারা পাবে, সেটা ওখানে কিন্তু উচ্চকক্ষে যে কোনো পলিটিক্যাল পার্টি যদি 1% ভোট পায়, তারাই উচ্চকক্ষে তাদের মানে মেম্বারের জন্য, মনোনয়নের জন্য মনোনীত করতে পারবে। তারপরে সেটা নানা পদ্ধতিতে ভোটে পাস হবে। এটা ডিটেল পরে আলোচনা করা যাবে। বাট উচ্চকক্ষ থাকাটাকে আমি পছন্দ করেছি, এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে এখানে নির্বাচন হওয়ার যে ব্যাপারটা, এটা থাকাতে যে জিনিসটা হয়েছে যে সকল দলের কিন্তু এক ধরনের প্রতিনিধিত্ব আলটিমেটলি থাকছে। রাষ্ট্রপতি নিয়েও যেভাবে রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি করা হয়েছে, সেখানেও আগে যেমন প্রধানমন্ত্রী ইচ্ছাতে একজন রাষ্ট্রপতি নির্বাচিত হতো, এখন আর তা হবে না। এটাও যেভাবে নির্বাচন পদ্ধতিটা, এটা আমার কাছে পছন্দ হয়েছে। প্রধানমন্ত্রীর পদটা নিয়ে বলা হয়েছে যে মাত্র তারা 2 বার থাকতে পারবে। এটা পরপর 2 বার হতে পারে, মাঝখানে গ্যাপ দিয়েও হতে পারে, কিন্তু 2 বারের বেশি না। এটা আমার কাছে মানে খুবই ভালো লেগেছে। এবং আরেকটা কথা বলা হয়েছে, যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না, এবং তিনি সংসদ নেতাও হতে পারবেন না। মানে ক্ষমতার একটা মানে ভাগ করে দেওয়া, ক্ষমতাটাকে এক কেন্দ্রে না রাখার যে প্রস্তাবগুলো এসেছে, এটাও আমার কাছে পছন্দ হয়েছে।
তারপর অন্তর্বর্তী সরকার এসেছে, নতুন নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার থাকবে এবং সেটা হবে অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের আদলে হবে। সেই ফরম্যাটগুলো ডিটেল আরও আসছে, এগুলো নিয়ে পরে হয়তো আলোচনা করা যাবে। সব মিলিয়ে আমি বলবো যে মোটামুটি আমার কাছে মানে এর চেয়ে খুব ভালো কিছু হয়ে যেত এটা আমার কাছে মনে হয় না। প্রস্তাবগুলি ভালো, একমাত্র মূলনীতি বিষয়ে কিছু জটিলতা হয়তো তৈরি হবে, বাকিগুলি নিয়ে খুব একটা অন্যান্য দলগুলো আপত্তি করবে এটা আমার কাছে খুব একটা মনে হয় না। তা আমার ধারণা সংবিধান ব্যাপারে আমরা হয়তো একটা ভালো কিছুই পেতে যাচ্ছি। আমি এই জন্য এই কমিটির সকলকে, বিশেষ করে অধ্যাপক আলী রিয়াজকে আমি ধন্যবাদ জানাতে চাই। আলী রিয়াজ ব্যক্তিগতভাবে আমার শিক্ষক, ইউনিভার্সিটিতে আমার টিচার ছিলেন। ওনার ব্যাপারে আমার শুরুর থেকে অনেক আপত্তি ছিল। স্যারকে বলবো, স্যার আমি যেটা বলেছি আমি আমার উপলব্ধি থেকে বলেছি, কিন্তু এখন যেটা পেয়েছি, আপনি যেটা দিয়েছেন, আপনাকে জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা জানি না এটা নিয়ে রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত কি করবেন। আমি চাইব এটা নিয়ে অহেতুক বিতর্ক না বাড়িয়ে আমরা একটা ভালো সংবিধান পেতে যাচ্ছি। যে জিনিসটা ভালো সংবিধান পাওয়াটা, এটাকে আপনারা সবাই মেনে নেবেন এবং এখান থেকে যেগুলো পরিবর্তন হওয়া দরকার হবে আপনারা আপনাদের প্রস্তাবগুলি দিবেন। আমার ধারণা সরকারও সেগুলো গ্রহণ করবে, করে আমরা সব মিলিয়ে একটা পজিটিভ দেশের জন্য হবে এমন একটা সংবিধান হয়তো পেতে যাচ্ছি। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আগামীকাল আবার নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলবো। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।